হ্যালো বন্ধুরা, আমি শান্তি। বয়স আমার ৪৫ পার হলেও অনেকেই বলেন আমার চেহারায় এখনও তরুণীর ছাপ। মাঝে মাঝে আয়নার সামনে দাঁড়িয়ে আমিও অবাক হই। সময় যেন আমার প্রতি একটু বেশি সদয় হয়েছে। আমার গায়ের রং ফর্সা, শরীরটা একটু ভরাট আর মুখে সবসময় একটা হালকা হাসি লেগেই থাকে। অনেকেই বলেন আমার চোখে এখনও তারুণ্যের সেই পুরনো ঝিলিকটা রয়ে গেছে। চুলগুলো লম্বা আর ঘন, আমি সবসময় সাজিয়ে রাখি। যখনই আমি শাড়ি পরে বাইরে যাই, পাশের বাড়ির কাকিমারা প্রায় হাসতে হাসতে বলেন, শান্তি, তোর রূপের রহস্যটা বল না তো। আমার নিজের ছোট্ট পরিবারই আমার পৃথিবী। স্বামী রামলাল, যার সাথে আমার জীবনের প্রতিটি মুহূর্ত ভাগ করে নিচ্ছি। আমার স্বামী রামলাল এখন ৫৫ বছর বয়সী। আমাদের একমাত্র মেয়ে প্রিয়া, যার বিয়ে হয়েছে ৪ বছর আগে রমেশ নামের এক ভদ্র, সৎ ও পরিশ্রমী ছেলের সঙ্গে। আমার এক ছেলে আছে, কিষান। সে তার স্ত্রী গীতা আর ২ সন্তান ছুটু ও বাবলুকে নিয়ে শহরে থাকে। যদিও বয়সে আমি ৪৫ পেরিয়েছি, মনের দিক থেকে এখনও নিজেকে তরুণী মনে হয়। একসময় আমার আর রামলালের সম্পর্ক ছিল অনেক গভীর। কিন্তু এখন সে ক্লান্তির কথা বলে, আগের মতো রাতের সেই উষ্ণতা আর নেই। আমি হেসে বিষয়গুলো এড়িয়ে যাই, কিন্তু মনটা মাঝে মাঝে ফাঁকা ফাঁকা লাগে। তবুও আমি আমার পরিবার নিয়ে সুখেই ছিলাম। ঘটনাটা সেদিনকার, যেদিন রমেশ জামাই আমাদের গ্রামে এসেছিল। তখন আমাদের গ্রামে বড় মেলা বসেছিল। মাধবপুরের বাৎসরিক উৎসব। দূরদূরান্ত থেকে লোকজন আসত, নানা রঙের দোকান, খাওয়া দাওয়া আর রাতে গান বাজনার আয়োজন থাকত। প্রিয়া আর রমেশ জামাই মেলাতে গিয়েছিল। আমি বাড়িতেই থাকলাম, কারণ রামলাল ভিড় একদম সহ্য করতে পারে না। সে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিল। আমি তখন রান্নাঘরে রাতের কাজগুলো গুছিয়ে নিচ্ছিলাম। এমন সময় প্রিয়া ফোন করে বলল, মা, আমি আজ আমার বান্ধবীর বাড়িতে থাকব। রমেশকে পাঠিয়ে দিচ্ছি। আমি বললাম, ঠিক আছে মা, সাবধানে থেকো। রাত তখন প্রায় ১:০০ বাজে। আমি রমেশের জন্য খাবার গরম করছিলাম আর অপেক্ষা করছিলাম। এমন সময় দরজায় টোকা পড়ল। রাত তখন গভীর। দরজায় টোকা পড়তেই আমি এগিয়ে গিয়ে খুললাম। রমেশ দাঁড়িয়েছিল, চোখে লাল ভাব, চেহারায় ক্লান্তির ছাপ। বুঝতেই পারলাম বন্ধুদের সঙ্গে মেলায় একটু মজা করে এসেছে। আমি কিছু না বলে ওকে ভেতরে ডেকে নিলাম। বললাম, খেয়ে নেও। গিয়েও হেসে বলল, মা, আপনি আজ অনেক সুন্দর লাগছেন। আমি হেসে উড়িয়ে দিলাম। এমন কথাই কখনো কখনো বলে ও মজা করে। খাওয়া শেষে ও নিজের ঘরে চলে গেল। আমি তখন আমার কাজে ফিরলাম। মনে পড়ল প্রিয়া যে শাড়িটা ধুয়ে রেখেছিলাম সেটা বাইরে আছে। আবহাওয়া বৃষ্টি ভাব, তাই শাড়ি ভিজে যাওয়ার ভয় ছিল। দৌড়ে গিয়ে শাড়িটা নিয়ে এলাম। লাল রঙের শাড়ি, সোনালি পাড়, বরাবরই আমার পছন্দের ছিল। এক অদ্ভুত তাড়নায় শাড়িটা পরে ফেললাম। আমি আয়নার সামনে দাঁড়ালাম, মনে হলো যেন নিজেকেই নতুন করে দেখছি। এমন সময় হঠাৎ রমেশ সামনে এসে দাঁড়ায়, চোখে বিভ্রান্তি আর মুখে হাসি। অন্ধকারে হয়তো ভুল বোঝে প্রিয়া ভেবে ফেলে। আমি অবাক হয়ে বলি, আমি প্রিয়া নই, আমি তার মা। কিন্তু সে মনে করে আমি মজা করছি। আমি তখন দুইভাবে বলি, রমেশ, যাও ঘুমাও, রাত অনেক হয়েছে। সে একটু হেসে নিজের ঘরে ফিরে যায়। পরদিন সকালে সবকিছু স্বাভাবিক। রমেশ কিছুই মনে রাখতে পারেনি। কিন্তু আমার ভিতরে এক ধরনের দোলাচল চলছিল। একটা ভুল বোঝাবুঝি, এক মুহূর্তের আবেগ, যা কোনো ক্ষতি করেনি, কিন্তু আমাকে গভীর চিন্তায় ফেলে দেয়া। জীবনের এই অধ্যায় হয়তো অন্যরকম ছিল, কিন্তু সেটা আমি একান্তই নিজের ভেতর রেখে দিয়েছি। আমি ভেবেছিলাম সেই ভুল আর কখনো হবে না। কিন্তু কিছু মাস পর আবার রমেশ এলো তার শ্বশুরবাড়িতে। এবার সে একদম স্বাভাবিক ছিল, কোনো মাতলামি ছিল না। আমি তখন রান্নাঘরে ছিলাম, হঠাৎ সে পাশে এসে দাঁড়ায়, আস্তে করে বলল, মা, আমি সবকিছু মনে রেখেছি। আমি থমকে গেলাম। বললাম, রমেশ, ভুল হয়েছিল, সেটা ভুলেই যাওয়া উচিত। সে হেসে বলে, ভুল যদি এমন ভালো লাগে, তাহলে কি সেটা সত্যিই ভুল? আমি চুপ করে যাই, বুঝতে পারছিলাম না কি বলবো। সেই রাতে সবাই ঘুমিয়ে পড়ার পর সে আমার ঘরের দরজায় আসে। কিন্তু এবার আমি শক্ত ছিলাম। আমি দরজা খুলি না। আমি জানতাম এই আবেগে ভেসে যাওয়ার মানে একাধিক সম্পর্ক ভাঙা। আমি সেই রাতে নিজেকে সামলে নিয়েছিলাম। কিন্তু মনের ভিতর এক ধরনের যুদ্ধ চলছিল, ভুলের বিরুদ্ধে, লোভের বিরুদ্ধে, নিজের ইচ্ছার বিরুদ্ধে। এর কিছু মাস পর আবার বর্ষাকাল আসে মাধবপুরে। চারপাশে সবুজ, কিন্তু গ্রামের রাস্তা কাদা ভরা। একদিন প্রিয়া ফোন করে জানায়, রমেশ আসছে আবার গ্রামে কিছু কাজের জন্য।
আমি নিজেকে মনে মনে বলি, শান্তি, এবার নিজেকে ঠিক রাখতে হবে। রমেশ আসে, আগের মতোই হাসি খুশি, পায়ে হাত দেয় আর বলে, মা, আপনি তো আগের থেকেও তরুণ দেখাচ্ছেন। আমি হেসে বিষয়টা এড়িয়ে যাই, কিন্তু ভিতরে ভিতরে মন যেন অস্থির হয়ে উঠছিল। সেই রাতে বৃষ্টি হচ্ছিল জোরে। রামলাল তার বন্ধুর বাড়িতে ছিল, প্রিয়া শহরে বান্ধবীর বিয়েতে। বাড়িতে শুধু আমি আর রমেশ। আমি রান্না করছিলাম আর রমেশ বাইরে বসে বৃষ্টির শব্দ শুনছিল। আমি ডেকে বলি, রমেশ, ভিতরে আয়, খাবার তৈরি। সে এসে আমার পাশে দাঁড়ায় আর বলে, এই বৃষ্টি কত সুন্দর না মা। আমি কিছু বলি না। আমি জানতাম মনের দুর্বলতা কখন যেন নিজের হাতকে পিছনে ফেলে দেয়। কিন্তু এবার আমি দুই ছিলাম। নিজের ভেতরের লড়াইয়ে আমি নিজেকে জিতিয়ে আনতে চেয়েছিলাম। কারণ সব আবেগই সত্যি হয় না, কিছু আবেগ সময়মত থামাতে হয়। এটাই জীবনের শিক্ষার মতো এক অধ্যায়। রাতে চারপাশে বৃষ্টির শব্দ। বাতি চলে গিয়েছিল, শুধু একটি কুপির আলো। আমি রান্নাঘর থেকে বেরিয়ে আসতেই দেখি রমেশ সামনে দাঁড়িয়ে। একটু থমকে গেলাম। সে বলল, আজ আপনি প্রিয়াকেই মনে করিয়ে দিচ্ছেন। আমি হেসে বললাম, তুমি না আবার শুরু করলে? কিন্তু ভিতরে এক অজানা উত্তাপ কাজ করছিল। আমি কিছু বলার আগেই সে আমার হাত ধরল। আমি হালকা ধাক্কা দিয়ে বললাম, রমেশ, এসব ঠিক না, ভুলে যাও। সে কিছু না বলে চলে গেল। সকালে দেখি রমেশ চলে গেছে, রেখে গেছে এক চিরকুট, মা, ক্ষমা করবেন। আমি বুঝতে পারছি না কেন এমন হয়। আমি চিঠিটা পুড়িয়ে ফেলি। অদ্ভুতভাবে মনের ভিতর ছিল দোটানা, একদিকে অনুশোচনা, অন্যদিকে এক অজানা প্রশান্তি। কয়েক মাস পর আবার মেলা। প্রিয়া তার বান্ধবীর বাড়ি গেল আর রমেশ রয়ে গেল বাড়িতে। রাতে সে আবার সামনে এসে দাঁড়ায়, বলল, আমি অনেক চেষ্টা করেছি আপনাকে ভুলে যেতে, কিন্তু পারি না। আমি কঠিন গলায় বলি, রমেশ, এসব বন্ধ করো। এটা ভুল। আর কেউ জানতে পারলে আমাদের সব শেষ হয়ে যাবে। সে কিছু না বললেও চোখ বলছিল অন্য কথা। রাত গভীর হলে আবার সে আমার কাছে আসে। আমি দরজা বন্ধ করে দেই। এবার আমি সিদ্ধান্ত নেই, এই ভুল বারবার করা চলবে না। পরদিন আমি রান্না করছিলাম, রমেশ পাশে এসে দাঁড়ায়। খুব স্বাভাবিকভাবে গল্প করতে করতে হঠাৎ আমার হাত ছুঁয়ে দেয়। আমি থমকে যাই, বলে, রমেশ, নিজের সীমা বুঝো। সে বলে, আপনার চোখে যা দেখি তাতেই আমার সব দুর্বলতা ফিরে আসে। আমি নিরুত্তর। একটা অস্থিরতা আমাকে গ্রাস করছিল। প্রতিবার যখন রমেশ আসে, সেই পুরনো টান ফিরে আসে। আমি বারবার নিজেকে ধরে রাখার চেষ্টা করি, কিন্তু নিজের মনের বিরুদ্ধে যুদ্ধ সহজ নয়। রমেশ একদিন বলেছিল, মা, আমাদের এসব বন্ধ করা উচিত। আমি বলেছিলাম, ঠিক বলছো, কিন্তু তুমি এলে সবকিছু আবার শুরু হয়ে যায়। এটা শুধু একটা মানুষের দুর্বলতা না, এটা সেই সম্পর্কের ছায়া, যা আলোতে এলেই হারিয়ে যায়। আমি জানি কিছু সম্পর্ক কখনো বাস্তবের নয়, শুধু এক অদ্ভুত টান হয়ে থেকে যায় মনের কোণে। আমি স্পষ্ট করে বলেছিলাম, রমেশ, এবারই শেষ। এরপর তুমি এখানে আর আসবে না। সে কিছুক্ষণ চুপ থেকে বলল, আমি জানি মা, কিন্তু আপনি তো জানেন, মনকে বোঝানো খুব সহজ নয়। সেই রাত ছিল আমাদের কথোপকথনের শেষ অধ্যায়। আমাদের মধ্যে যা ছিল তা হয়তো একটা ভুল অনুভব, বা হয়তো শুধুই একরকম আবেগের দুর্বলতা। সেই রাতের পর আমি সত্যিই ভেবেছিলাম সব শেষ। আমি নিজেকে বোঝাই, আমি একজন মা, একজন শাশুড়ি, আমার দায়িত্ব পরিবারের প্রতি। কিন্তু ভিতরে ভিতরে একটা ভয় বাসা বাঁধতে শুরু করেছিল। যদি কেউ জেনে যায় আমাদের পুরনো ভুলের কথা। আমি প্রতিটি রাতে ঈশ্বরের কাছে ক্ষমা চাইতাম। সময় কেটে যায়, সবকিছু স্বাভাবিক হয়ে ওঠে। রমেশ প্রিয়া মাঝে মাঝেই আসে, আর আমি রমেশের সঙ্গে চোকাচোকি এড়িয়ে চলি। সেও খুব স্বাভাবিকভাবে আচরণ করে। কিন্তু তার চোখের সেই পুরনো চাহনি, যেটা একসময় আমাকে দ্বিধায় ফেলে দিত, তা আজও মাঝে মাঝে দেখা যায়। আর আমার ভিতরের অস্থিরতা তখনই বেড়ে যায়। একদিন আমার ছেলে কিষান পুরো পরিবার সহ গ্রামে চলে আসে। তার বাচ্চারা ছোটু আর বাবু আমাদের সাথে ছুটি কাটাতে এসেছে। প্রিয়াও এসেছে। পুরো বাড়ি আনন্দে ভরে যায়। রামলাল দারুণ খুশি। সবাই এক ছাদের নিচে। আমি হেসে যাই, কাজ করি, অতিথিদের যত্ন নেই। কিন্তু ভিতরে এক ঝড় বয়ে চলেছে। আমি বারবার নিজেকে বোঝাই, সব ভুলে যাও, সবকিছু স্বাভাবিক হয়ে গেছে। সেই রাতের সবাই খাওয়া দাওয়া শেষে ঘুমিয়ে পড়ে। আমি একা রান্নাঘরে বাসন মাজার সময় হঠাৎ দেখি রমেশ জামাই চুপি চুপি এসে দাঁড়িয়েছে। আমি অবাক হয়ে বলি, তুমি এখানে কেন? কেউ দেখে ফেললে সমস্যা হবে। সে হাসে, বলে, মা, শুধু 2 মিনিট একটা কথা বলতে চেয়েছিলাম। সে একটু এগিয়ে আসে। আমার ভিতরে আবার সেই পুরনো অস্বস্তি জন্ম নেয়া। আমি চোখ নামিয়ে নিই।
মনে হচ্ছিল অতীতের ছায়া এখনো আমাকে তাড়া করে ফেলে। আমি তাকে শেষবারের মতো বলেছিলাম, এই দেখা আমাদের শেষ দেখা। এরপর তুমি আর এখানে আসবে না। রমেশ আমার দিকে চেয়ে রইল, চোখে একরাশ অস্থিরতা। সে বলল, আমি চেষ্টা করব মা, কিন্তু আপনি জানেন নিজের অনুভূতিকে থামানো সবসময় সহজ হয় না। সেই রাতের পর আমি প্রতিজ্ঞা করেছিলাম, আর না। আমার দায়িত্ব আমার পরিবার। আমি একজন মা, একজন স্ত্রী, একজন শাশুড়ি। কিন্তু ভেতরে একটা ভয় যেন সারাক্ষণ লুকিয়েছিল, যদি আমার পুরনো ভুলের ছায়া সামনে চলে আসে। সবকিছু তখন শান্ত মনে হচ্ছিল। কিন্তু একদিন এমন এক মুহূর্ত এলো, যা আমার জীবনের সবচেয়ে অন্ধকার অধ্যায় হয়ে থাকবে। রাতের সময় সকলেই ঘুমিয়ে পড়েছে। আমি রান্নাঘরে বাটিগুলো ধুচ্ছিলাম। হঠাৎ রমেশ পিছন থেকে এসে দাঁড়াল। সে বলল, মা, একটু কথা ছিল। আমি আগে বললাম, তুমি এখান থেকে চলে যাও। এভাবে আসা ঠিক না। সে আমার হাত ধরল। আমি হাত ছাড়ানোর চেষ্টা করলাম। ঠিক সেই মুহূর্তে হঠাৎ পিছন থেকে এক কণ্ঠ শুনি, মা। আমি চমকে তাকাই, সেখানে দাঁড়িয়েছিল প্রিয়া। তার চোখে জল, মুখে অসীম কষ্ট আর অভিমান। সে বলল, মা, আপনি এটা কি দেখছি? আমি আমার মুখ থেকে কোনো কথা বের হল না। রমেশও মাথা নিচু করে দাঁড়িয়েছিল। প্রিয়া কেঁদে বলল, আপনি আমার মা ছিলেন। আজ আপনি সবকিছু ভেঙে দিলেন। সে চলে গেল। আমি তার পেছনে দৌড়ে গেলাম। বেটি, শুনো, ব্যাপারটা এমন না। সে আমাকে সরিয়ে বলল, আপনি আমার বিশ্বাস ভেঙেছেন মা। আমি আপনাকে কখনো ক্ষমা করতে পারব না। তার চোখের জল আমার বুক চিড়ে গেল। রাতে এসে সবকিছু কিষান ও রামলালকে বলে দিল। রামলাল কিছু বলেননি, চুপচাপ এক কোণে বসেছিলেন। কিষান রাগে কাঁপছিল, মা, আপনি এটা কি করলেন? আমরা তো আপনার উপর বিশ্বাস করতাম। পরদিন সকালে প্রিয়া তার জিনিসপত্র গুছিয়ে রমেশকে নিয়ে চলে গেল। কিষান গীতা শহরে ফিরে গেল তাদের সন্তানদের নিয়ে। রামলালও কয়েকদিন পর তার ভাইয়ের গ্রামে চলে গেলেন। ঘরটা যেখানে একসময় হাসি আনন্দে ভরে থাকত, এখন নিস্তব্ধতার কবর। আমি একা পড়ে গেলাম। মানুষ দূর থেকে ফিসফিস করে, অনেকেই মুখ ফিরিয়ে নেয়। আমি ভাবি, যদি প্রথম সেই মুহূর্তে নিজেকে শক্ত করতে পারতাম, তবে আজ আমার পরিবার ভেঙে যেত না। এখন আমি শুধু অপেক্ষা করি, প্রত্যেকদিন প্রার্থনা করি, আমার সন্তানরা একদিন আমাকে ক্ষমা করুক। আজ যখন এই কথা আপনাদের বলছি, আমার উদ্দেশ্য কাউকে দোষ দেয়া নয়। আমি চাই আপনারা আমার ভুল থেকে শিখুন। জীবনে অনেক সময় এমন মুহূর্ত আসে, যেখানে মনের দুর্বলতা আপনাকে পথভ্রষ্ট করে দিতে পারে। সেই সময় নিজের উপর নিয়ন্ত্রণ হারালে পুরো জীবন বদলে যেতে পারে। আপনজন, পরিবার, সম্মান সব হারাতে হয়। তাই আমার অনুরোধ, মন দুর্বল হলে থেমে যান। ভেবে দেখুন, আপনার সিদ্ধান্ত আপনার প্রিয়জনকে কতটা প্রভাবিত করবে। আমার গল্প এখানেই শেষ। আমি জানি না আর কতদিন বাঁচব। কিন্তু চাই কেউ যেন আমার মতো ভুল করে একা না হয়ে যায়। এই জীবনের কিছু মুহূর্ত আজও আমাকে ঘুমাতে দেয় না। ভুলের এই যন্ত্রণা একাকিত্বের রূপ নিয়েছে। কিন্তু আমি চাই আমার এই গল্পটা আপনাদের জীবনে এক শিক্ষা হয়ে থাকুক। বন্ধুরা, জীবনের পথ অনেক সময় বিভ্রান্তিকর হয়ে পড়ে। ভুল পথ কখনো কখনো খুব সহজ ও আকর্ষণীয় মনে হয়। কিন্তু সেই পথের শেষটা শুধুই অন্ধকার আর কষ্টে ভরা। আপনার পরিবার, সম্পর্ক আর সম্মান, এই তিনটি জিনিস জীবনের সবচেয়ে মূল্যবান। একটি সামান্য ভুল সেগুলোকে চিরতরে ভেঙে দিতে পারে। আমি আজও প্রতীক্ষা করি, প্রিয়া, কিষান আর রামলাল একদিন হয়তো তারা আমাকে ক্ষমা করবে। কিন্তু আমি জানি কিছু ক্ষত কখনো শুকায় না। আজ আমি এই গল্পটা বলছি শুধু নিজের কথা বলার জন্য না। আমি চাই আপনি শিখুন, যেন আপনি আমার মতো ভুল না করেন। বন্ধুরা, যদি এই গল্প আপনাদের মনে ভালোবাসা, সচেতনতা বা অনুতাপ জাগিয়ে তোলে, তবে বুঝব আমার উদ্দেশ্য সফল হয়েছে। এই ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, বন্ধু ও পরিবারের সাথে শেয়ার করুন, যেন তারাও এই শিক্ষা নিতে পারে। কমেন্টে জানান এই গল্প থেকে আপনি কি শিখলেন। আর হ্যাঁ, যদি এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন প্রেস করে দিন, যাতে পরবর্তী গল্প সবার আগে আপনিই শুনতে পারেন। আপনার ভালোবাসা ও সমর্থনের জন্য হৃদয়ের গভীর থেকে ধন্যবাদ। আবার দেখা হবে নতুন এক গল্প নিয়ে।